আজকে ইন্ডেক্স ল্যাবরেটরিজ আইউর পক্ষ থেকে আমাদের এই সায়েন্টিফিক সেমিনার, আমাদের আজকের যে প্রধান বক্তা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যিনি আয়ুষ সম্মেলনে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধিত্ব করেছেন, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা ওনার বক্তব্য শুনব মনোযোগ সহকারে। এই সুযোগটা আমাদের জন্য খুবই মূল্যবান। আমাদের এই প্রধান বক্তা ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন স্যার, উনি এখন উপস্থিত হয়েছেন। আপনারা যারা নিচে আছেন সবাই আসুন, যারা আশেপাশে আছেন তারা সবাই আসুন সেমিনার রুমে। ততক্ষণের মধ্যেই আমাদের স্যার মূল্যবান বক্তব্যগুলি পেশ করবেন। একটা সায়েন্টিফিক সেমিনার, এখানে কোনো রাজনৈতিক সেমিনার নয়। নিরূপ বাংলা হেলথ কেয়ার হাতিঝিল এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, তো আপনারা সবাই উপস্থিত হন। এরকম করলে তো হবে না, একটা ঘন্টা মাত্র, তারপর ডিস্টার্ব হয়, তাহলে তো হবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হয় না তো এখানে হ্যালো হ্যালো, জি আমি আছি। ওকে, আলহামদুলিল্লাহ। শান সেবাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই কণ্ঠ উজাড় করে দিল ভর্তি করে একবার বলি আলহামদুলিল্লাহ। যেই শাহান সেবাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা জায়গায় এনেছেন যেটা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত দরকারি। আমি এমন একটা কথা বলি যে ফেস ছাড়া কোনো মানুষ নাই, পৃথিবীতে পাবো না। অসুখ ছাড়াও কোনো মানুষ নেই। আর প্রত্যেক ধর্মীয় ব্যাপারে বলা হয়েছে, স্যার হ্যাঁ উনি ডাক্তার আসেন, হ্যাঁ বারডেমের বড়রা আসেন। তো আলহামদুলিল্লাহ বলতেছিলাম যে রোগ ছাড়া কোনো মানুষ নেই। কাজেই আমি আপনাদেরকে খুব দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো, যেহেতু সময় নাই। আমাদের স্যার এসেছেন, যারা বাকি তারাও এসেছেন। আসল কার্যক্রম শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। তো যেই ইন্ডেক্সড, যেই অ্যাডভার্টাইজ, যেই আমাদের সামনে দেখতেছেন সুন্দরভাবে লেখা, আমি একটা কথাই বলবো, পৃথিবীর শুরু থেকে বাবা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই যে মেডিসিনগুলো আমরা বলবো, আয়ুর্বেদিক প্লাস ইউনানি, হার্বাল বলেন, আপনি যাই কিছু বলি আমরা, এগুলো মেডিসিন, সায়েন্টিক্স, আল্লাহ প্রদত্ত, ন্যাচারাল। এটা স্রষ্টার কালাম দ্বারাও আমি সাবেত করতে পারবো, রসুলের হাদিস দ্বারাও আমি সাবেত করতে পারবো। তার এ প্রমাণ আছে, দলিল প্রমাণ যথেষ্ট আছে। কারণ এর কোনো সাইড এফেক্টেড নাই। এমন একটা মানে চিকিৎসা যেটা আল্লাহ নিজে দিয়েছেন, এর কোনো সাইড এফেক্টেড নাই। যেমন এই চিকিৎসা আমি এমন বলি আমার জ্ঞানে, স্যার তো আসেনি, বড় আমার সিনিয়র তো বহু আছেন আলহামদুলিল্লাহ। আমি আমার জ্ঞানে বলি তিন কথা। তিন কথায় কেন বলি? এটার একটা কথা আছে। আমরা যখন বিয়ে করেছিলাম তিন কথায়, আল্লাহ না করুক ছেড়ে দিলেও তিন কথা, আবার দুনিয়া থেকে চলে যাব স্রষ্টায় পাঠাবেন ফেরেশতা, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তাও তিন কথা। আমি তিন কথার মধ্যে রাখার চেষ্টা করব। যেমন এই মেডিসিন, এই ঔষধ, এই দাওয়া, এই হেকিমি বলেন আর কবিরাজি বলেন আর ডাক্তারি মেডিসিন বলেন, এই তিন কথায় শেষ।
এই মেডিসিনগুলো আপনি দেখলে আপনি দেখলে ভালো হবে, বলেন আলহামদুলিল্লাহ। এই মেডিসিন দেখলে কি হবে বলেন? ভালো হবে। কি রোগ? ওষুধ। যেমন একটু উত্তর দিয়ে যাই, আপনি আমার চোখের জ্যোতি কমে গেছে, পাওয়ার কমে গেছে, যদি আমরা সবুজ ঘাসের মধ্যে দিয়ে হাঁটি খালি পায়ে আর গাছ দেখতে থাকি, চোখের জ্যোতি বাড়ায় দিবে আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজান দেখলে কি হয়? ভালো হয়। শুধু তাই নয়, স্রোত, আমি নিজে স্টাডি করেছি, গবেষণা করেছি, আমি দেখেছি স্রোত যেখানে যাচ্ছে, স্রোত, সেই স্রোতের উপর দাঁড়িয়ে আপনি বলবেন কেমনে, এখানে একটু মজা করে বলি, কালভার্ট আছে বা ব্রিজ আছে, যদি নাই থাকে নদীর কিনারে বা স্রোত যেখানে যাচ্ছে, গর্ত নালা, ওইখানে যদি আপনি যেমন টার্গেট করে থাকেন, যেমন বাঘ হরিণ টার্গেট করে, শত হাজার হরিণ চলে যায়, ওরেই ধরে, কি বলেন ঠিক কিনা? দেখলে যে ভালো হয় তার এইটা নমুনা। তো স্রোত যেখানে যাচ্ছে, টার্গেট আপনি সূর্যের একটা পরিমাণ ওইখানে টার্গেট করে রাখবেন, 2, 4, 10 ঘন্টা না, সে 30টা মিনিট টার্গেট করবেন, 40টা দিন আমল করবেন, আল্লাহ চোখের জ্যোতি বাড়ায় দিবে, বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন। স্রষ্টার প্রশংসা, স্রষ্টাই বলেছেন, আমি কোরআনের দলিল দিতে পারবো, রাসূলের হাদিসের দলিল দিতে পারবো, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। লা শাক্কা ফি কালামি, আমার এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, যেহেতু আমি স্রষ্টার কথা বলছি। আসেন, শুধু তাই নয়, তেঁতুল নামে একটা খাবার আছে, কি বলেন, আছে না? সে, আমি যদি এখানে তেঁতুল একটু মুখে নেই, এমন একটা তেঁতুল যদি আমি সে এখানে মুখে নেই, শত লোক না হাজার লক্ষ লোকের মুখে কি আসে বলেন? পানি আসে। দেখলেই ভালো হয়, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসেন, এই এমন একটা মেডিসিন ধরলে ভালো হয়। 2 নাম্বার, এটা কি ধরলে ভালো হয়? যেমন কারো হার্ট, আল্লাহ না করুক, ডাক্তার সাহেব আছেন, আমি এক্সেস বলবো না, আমার পাশে বারডেমের বড় ডাক্তার আছেন, সিনিয়র ডাক্তার আছেন, ওনারা জানেন, আরো স্টাডি গবেষণা রিসার্চ করেছে, ধরলে ভালো হয়। সে কি? কারো ব্লক হয়ে যায়, আল্লাহ মাফ করুক, এটা কি নিয়ে আসছেন বাজে একটা জিনিস, এই তুমি এটা চেঞ্জ করে তোমরা আসেন, সময় নাই, আর তুমি ঠিক করে ফেল, ধরলে ভালো হয়। কি? হার্টের প্রবলেম, আল্লাহ না করুক, 1-2টা হার্ট ব্লক যদি হয়ে যায়, এদেশ ছেড়ে বিদেশ চলে যায়, যাদের যেমন আছে ওইভাবে ট্রিটমেন্ট করে, অতএব ভালো হয়ে যাবে, হার্টের রোগ সেরে যাবে। এমন একটা গাছ, এমন একটা গাছ আল্লাহ দিয়েছেন, সেই গাছটা যদি মানুষে জাবরিয়ে ধরে রাখে, 2 হাত দিয়ে মহব্বত করে, 2, 4, 10 ঘন্টা না, 30টা মিনিট, আমি বলবো 40 দিন, 40 দিন খালি গায়ে, পুরুষেরা 2 হাত দিয়ে ধরে রাখবে খালি গায়ে, ইনশাআল্লাহ হার্ট ব্লক হলে আল্লাহ সারা দিবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই গাছটার নাম হলো অর্জুন গাছ। ধরলে ভালো হয়, তাহলে দেখলে ভালো হয়, ধরলে ভালো হয়, খেলে তো আলহামদুলিল্লাহ ভালো হবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটা কথাই শেষ করে দেবো, খেলে ভালো হয় কি? সারা পৃথিবী আজ আলোকিত ছিল, জ্যোৎস্নায় ভরপুর ছিল, সেই জ্যোৎস্নাকে নিভিয়ে অন্ধকারাচ্ছন্ন করে দিল অমাবস্যার মতো সে একটা রোগ, তার নাম কি বলেন? করোনা ভাইরাস। মেডিসিন কিন্তু বের কেউ করতে পারে নাই, কিন্তু আল্লাহ প্রদত্ত দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, আমার দেওয়া পানি, এই আয়ুর্বেদিক, এই ইউনানি, আমার দেওয়া পানি, আমার দেওয়া লবণ, মারো একটা লেবু, আর একটু মারো আদা, একটু দারচিনি দাও, পাশে একটু কালো জিরা দিয়া মধু দিয়ে খেয়ে ফেলো, করোনা সহ সব দূর হয়ে যাবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো ভাই দোস্ত বুজুর্গ, দেখলে ভালো হয়, ধরলে ভালো হয়, খেলেও ভালো হয়, এরকম বউ বলতে পারবো ইনশাআল্লাহ। তা আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, মূল্যবান সময়ের জন্য আমি আপনাদের মূল্যবান সময় এখানে ছেড়ে এসেছেন, এজন্য আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে ধন্যবাদ দিচ্ছি। এখন পর্যায়ক্রমে গঠনমূলক আলোচনা সুন্দরভাবে শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সায়েন্টিফিক সেমিনারের ইন্ডেক্স ল্যাবরেটরিজ লিমিটেডের পক্ষ থেকে
আপনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আলোচনার সভাপতিত্ব করবেন আমাদের মোহাম্মদ এনামুল হক সাহেব, এবং আমাদের যে প্রধান বক্তা তিনি এখানে উপস্থিত আছেন, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এবার যে আয়ুষ সম্মেলন হয়েছে সেখানে বাংলাদেশ থেকে তিনি প্রতিনিধিত্ব করেছেন, তেমন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমাদের মধ্যে উপস্থিত আছেন। ওনাই আমাদের মূল আকর্ষণ। এখানে উপস্থিত আছেন বারডেমের একজন প্রফেসর স্যারও উপস্থিত আছেন। আমরা খুবই সৌভাগ্যবান যে বারডেমের একজন চিকিৎসক, একজন স্বনামধন্য চিকিৎসক আমরা পেয়েছি এখানে। তো এখন কোরআন তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা শেখ আব্দুল বাতেন জাফরি। হাফেজ মাওলানা শেখ আব্দুল বাতেন জাফরি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وسيجزي الله الشاكرين صدق الله العظيم. সময় স্বল্পতার জন্য আমি সরাসরি স্যারের আমাদের যে প্রধান বক্তা ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন স্যারের দিয়ে দিচ্ছি। আমাদের বারডেমের যে প্রফেসর উনি একটু শুভেচ্ছা বক্তব্য দিবেন। আরেকজন ডাইরেক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন, মার্কেটিং ডাইরেক্টর, আমাদের খুব সম্মানিত ব্যক্তি, তিনিও উপস্থিত আছেন এখানে। তো আমি শ্রদ্ধেয় স্যারকে দুই কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রফেসর শাহ আলম, প্রফেসর কনসেপ্ট মেডিসিন। আমি সাধারণত মেডিসিনে প্র্যাকটিস করি। আমরা অ্যালোপ্যাথিক মেডিসিনের সারা ওয়ার্ল্ড ওয়াইড যেটা অ্যাকসেপ্টেড সেই মেডিসিনে প্র্যাকটিস করি। তবে অল্টারনেট মেডিসিন যারা আছে আয়ুর্বেদিক, এই উপমহাদেশে ইউনানি যারা মুসলমান হাকিম ছিল তারা ইউনানি অনেক বিখ্যাত এরকমভাবে চিকিৎসক ছিলেন, আপনারা সবাই জানেন। হাকিম আজমল খান, এরকম আরও অনেক ইয়ে ছিল। আর হিন্দুরা যারা করেছেন আয়ুর্বেদ, এই দুইটা সিস্টেম দুটাকেই
মানে হার্বাল মেডিসিন নামে পরিচিত, এবং এখনও কিন্তু সব জায়গায়, চায়নাতে বলেন, সব জায়গায়, আমাদের দেশেও বেশ কিছু এটা পপুলার হিসেবে আছে। আর আমাদের দেশের সরকার তারা এই বিষয়টাকেও আমলে নিয়ে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আছে, সেখান থেকে যারা ডিগ্রি অর্জন করে তাদেরকে সরকারিভাবে স্বীকৃতভাবে তারা চিকিৎসা চালাচ্ছে। তবে এ বিষয়ে আসলে অনেক পুরানো হইল, আয়ুর্বেদিক মেডিসিন, ট্রেডিশনাল মেডিসিনগুলো অনেক পুরানো হলেও কিন্তু এই ব্যাপারে রিসার্চে তারা অনেক পিছিয়ে আছে, এবং যদি রিসার্চ করে তাহলে আরও অগ্রসর হবে, এবং সেই রিসার্চের মাধ্যমেই একটা সাবজেক্ট উন্নত হতে পারে। এবং প্রথম থেকেই শুরু হয়েছে কিন্তু চিকিৎসা, মানুষ গাছ গাছাল থেকে শুরু হয়েছে। মানুষের প্রারম্ভ যখন শুরু হয়েছে, মানুষ সভ্যতা শুরু হয়েছে, তখন কিন্তু গাছ গাছাল থেকে মানুষ চিকিৎসাও শুরু হয়েছে। এবং সেই চিকিৎসা তখন আমি ছোট সময় দেখেছি, আমার হলে গ্রাম দেশে ওই এক পদ গাছের আছে, কুদরত গাছ, ওইটার পাতা খাওয়াই দিলে, তার পাতা রস খাওয়াই দিলে ভালো হয়ে গেছে। তো এরকম অনেকগুলো রয়েছে। আসলে আসল চিকিৎসার কাছে যখন মানুষ যেত তখন ভালো হতো। আর আস্তে আস্তে প্রতারক যারা এটাকে প্রতারণা হিসাবে গ্রহণ করেছে অনেকে, এই জন্য কিন্তু অনেকের বিশ্বাস অবিশ্বাসে পরিণত হয়েছে। এবং আমি আশা করি আসলে ওরা যদি সেই রিসার্চের দিকে মনোযোগ দেয় তাহলে নিশ্চয়ই এটা আধুনিক বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত হবে। তো সবাইকে আমি কথা বাড়ছি না, আমি এই ল্যাবরেটরির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আর সবাই আল্লাহ তাদেরকে উদ্যোগকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময়ের স্বল্পতার জন্য আমি আমাদের যে প্রধান বক্তা ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন স্যারকে এখন অনুরোধ জানাবো ওনার মূল্যবান বক্তব্যগুলো পেশ করার জন্য। ডাক্তার জাকির হোসেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্ডেক্স ল্যাবরেটরিজ কর্তৃক আয়োজিত আজকের এই সায়েন্টিফিক সেমিনারে উপস্থিত আছেন ইন্ডেক্স ল্যাবরেটরিজের সম্মানিত মার্কেটিং ডিরেক্টর, আমাদের সবার শ্রদ্ধাভাজন স্যার জনাব সরওয়ার স্যার। উপস্থিত আছেন ইন্ডেক্স ল্যাবরেটরিজের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। বিশেষ করে আজকের এই আলোচনাকে সাফল্যমণ্ডিত করেছেন, যার উপস্থিত আমাদের জন্য উপহারস্বরূপ আমাদের শ্রদ্ধাভাজন স্যার, আমাদের গৌরব স্যার আমাদের উপস্থিত হয়ে আজকের আলোচনাকে সাফল্যমণ্ডিত করেছেন। আর যার জন্য আয়োজন, আমার সামনে উপবিষ্ট যারা আছেন, আসলে এই টাইমটা আমরা সবাই কর্মব্যস্ত, এই শত ব্যস্ত থাকা সত্ত্বেও আমরা যারা এসেছি, আমি আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে মূল পর্ব শুরু করতে যাচ্ছি। আমি ডাক্তার জাকির হোসেন, স্পেশালিস্ট ইন পাবলিক হেলথ। আমার ডিরেক্টর ইন্ডেক্স ল্যাবরেটরিজ, পিএমডি অ্যান্ড মেডিকেল ডিপার্টমেন্ট। আমার জন্মস্থান কুমিল্লা জেলা দেবিদ্বার থানা, যেখানে আমার শৈশবকাল কেটেছে। আমার বাসস্থান ঢাকা মিরপুর। তো যেহেতু একজন আমি চিকিৎসক, আমি মনে করি আমার জন্ম কুমিল্লা হতে পারে, আমি শুধু কুমিল্লার ডাক্তার নই। আমার বাসস্থান ঢাকা হতে পারে, আমি শুধু ঢাকার ডাক্তার নই, কারণ আমি আপনাদের ট্যাক্সের টাকায় পড়াশোনা করে ডাক্তার হয়েছি। আমার প্রধান দায়িত্ব হচ্ছে এই চিকিৎসা বঞ্চিত মানুষ, যারা অসুস্থ অসহায় মানুষ, আমি যদি আমার সেবার হাত বাড়িয়ে দিয়ে আপনাদের মুখে হাসি ফুটাতে পারি তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। তো এই সুযোগটুকু কি আপনারা দিবেন সেবা করার? তো ভেরি গুড। তো আজকে আসলে খুব সংক্ষিপ্ত সময় ইন্ডেক্স ল্যাবরেটরি, যেটা আয়ুর্বেদিক রিসার্চ অ্যান্ড এভিডেন্স বেস একটা কোম্পানি, বাংলাদেশে ফার্স্ট টাইম, আপনারা জানেন। বাংলাদেশে আমরা একমাত্র আইএসও পেয়েছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। যদিও স্কোয়ার, এক্সএমপি, ইনসেপ্টা, ইবনে সিনা বায়োফার্মা, অনেকগুলো অ্যালোপ্যাথি ফার্মাও আজকে আপনারা জানেন আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করছে। তবে ইন্ডেক্স একটু ব্যতিক্রমভাবে এক ধাপে গিয়ে, যে আমরা রিসার্চ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের ইন্টারন্যাশনাল ওয়েব কনফারেন্সের মাধ্যমে আমরা কোয়ালিটিগুলো এনশিওর করে থাকি, যে কারণে খুব দ্রুত আমরা ইন্ডেক্স খুব জনগণের, অসুস্থ মানুষের কাছাকাছি যেতে পেরেছি। তা আমি বিশেষ করে আজকে যেহেতু সময় কম, আমি ডায়াবেটিস এবং অ্যাজমা এই দুইটা রোগ নিয়ে একটু আলোচনা করি, আজকে শেষ করে দিব। তো প্রথমত হলো ডায়াবেটিস। সারা বিশ্বে 5টা রোগের কারণে 90% রোগ মারা যায়। এক নাম্বার হচ্ছে ডায়াবেটিস,
এটা একটা মেটাবলিক ডিজঅর্ডার, এটা প্যান্ডামিক সিচুয়েশন, মহামারী আকারে সারা পৃথিবীতে কিন্তু দেখা দিচ্ছে। এর মধ্যে বাংলাদেশে প্রায় প্রতি 10 জনে কিন্তু 3 জন ডায়াবেটিক পেশেন্ট। তো এক্ষেত্রে ডায়াবেটিক কেন হয়, এই ডায়াবেটিক হলে কি কি লক্ষণ দেখা দেয়, আমরা কি কি ট্রিটমেন্ট করছি এবং কমপ্লিকেশন কি কি হয়, এই জিনিসগুলো একটু আলোচনা করছি। তো আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে আমরা সাধারণত এটা অ্যাকর্ডিং টু দ্য মেডিকেল ফিলোসফিক্যাল সায়েন্স, তারা সাইকোলজিক্যাল সায়েন্স, মেডিকেল কোয়ান্টাম রেজোনেন্স, এটা বডির একটা আলাদা একটা সিউডো সায়েন্স। সিউডো সায়েন্স মানে কি, যে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা হয় না, এটাকে বলে সিউডো সায়েন্স। আয়ুর্বেদিক সেম দ্যাট, এরকম একটা চিকিৎসা বিজ্ঞান। যেমন আমরা পানি খেলে তৃষ্ণা মেটে, কিন্তু পানিটার কিন্তু কোনো এভিডেন্স নাই, হাজার হাজার বছর ধরে আমরা খাচ্ছি, এটাকে বলে সিউডো সায়েন্স, মানে এটা ব্যাখ্যার দরকার নেই, এটা খাইলে তৃষ্ণা মেটে, এটা আমরা সবাই জানি। ঠিক আয়ুর্বেদিক মেডিসিন হাজার হাজার বছর ধরে আমরা পূর্বপুরুষরা এই গাছের ছাল, এই গাছের মূল খেয়েছে, এটা যেটাতে ভালো হয়েছে এটা লিখে রাখছে, লিপিবদ্ধ করে রাখছে, এভাবেই আয়ুর্বেদিক চিকিৎসাটা এস্টাবলিশ হয়েছে। তো সারা ওয়ার্ল্ডে যে 5টা রোগের কারণে 90% লোক মারা যায়, তার নম্বর 1 নম্বর হচ্ছে ডায়াবেটিস। এগুলো সহজ ধরনের জটিল রোগ, একবার হয়ে গেলে শেষ পরিণতি মৃত্যু। নাম্বার 2 হচ্ছে হার্ট ডিজিজ। হার্ট রিলেটেড ডিজিজগুলোর কোনো চিকিৎসা হয় না, আজীবন ওষুধ চলে, একটা সময় পর রুগী হার্ট ব্লক হয়ে যায় বা হার্ট অ্যাটাক করে রুগী মারা যায়। ইসকেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফেকশন, অ্যাঞ্জিনা পেক্টোরিস, এনি আদার ডিজিজ। থার্ড ওয়ান হচ্ছে মানে আমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা বা আমাদের ফুসফুসে কিছু রোগ হয়, নিউমোনিয়া, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজঅর্ডার হয়, এ কারণে কিন্তু রোগীরা মারা যায়। যেমন অ্যাজমা সিম্পল একটা রোগ, সব ধরনের জটিল রোগ, একবার হলে কিন্তু শেষ করলে মৃত্যু। হ্যাঁ, ফোর্থ ওয়ান হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, পেপটিক আলসার, এটাও কিন্তু ভালো হয় না, আসলে রুগী মারা দেয়। 5 ওয়ান মানে লাস্ট ওয়ান হচ্ছে 5 নম্বর যে রোগটা, এটা হচ্ছে অশ্ব বা গ্যাস। এটা কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন চলতে থাকলে মলদ্বারে রক্ত যায়, ব্লিডিং হয়, তারপর জ্বালাপোড়া বার্নিং সেন্সেশন হয়, করে অপারেশন করতে হয়। তো অপারেশনের ক্ষেত্রে কমপ্লিকেটেড পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন দেখা দেয়, অনেক রোগীরা অনেক জটিলতা করে দেয়। তো আমি এই 5টা রোগের মধ্যে বিশেষ করে আমি ডায়াবেটিস নিয়ে আজকে একটু আলোচনা করবো, যেহেতু আমাদের অ্যাভেলেবেল ডায়াবেটিস রোগী। এই ডায়াবেটিসটা হওয়ার পিছনে যে মানুষ সাধারণত যত প্রকারের খাবার খায়, ম্যাক্সিমাম সব খাবার আমাদের পাকস্থলী হজম করে ফেলে। তো পাকস্থলী সাধারণত 2 ধরনের খাবার হজম করতে পারে না, যে কারণে আমরা অল্প বয়সে রোগ সৃষ্টি হয় এবং অল্প বয়সে মানুষ মারা যায়। নাম্বার 1 হচ্ছে অ্যালকোহল জাতীয় যে খাবারগুলো, মদ খায় যারা, মদ, অ্যালকোহল, বেভারেজ, কার্বেন, ইথানল, এগুলো যারা খাচ্ছে, এগুলো কিন্তু পাকস্থলী সহজে হজম করতে পারে না, ফলে কোলন ক্যান্সার বা লিভার ক্যান্সার রোগী মারা যায়। তো আমরা এই অডিয়েন্সে যারা আছি, আশা করি আমরা কেউ মদ খাই না। ইয়েস, ভেরি গুড। সেকেন্ড ওয়ান হচ্ছে এই পাকস্থলী, আমরা আরেকটা খাবার প্রতিদিন 3 বেলা খেয়ে বেঁচে থাকতে হয়, এটা কিন্তু হজম করতে পারে না, আর সেটা হচ্ছে ভাত। আমরা যে ভাতটা খাই, এটা সাইন্টিফিক নাম হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। এই যে ভাত, রুটি, আলু, চিনি এগুলো খাচ্ছি, এই পাকস্থলী জাস্ট একটা প্রসেসিং করে গ্লুকোজে কনভার্ট করে, এই গ্লুকোজ রক্তের মধ্যে ঘুরতে থাকে। এই গ্লুকোজই হলো আমার মানব দেহের কোষের প্রধান খাবার। এটা আমাদের কোষের মাইটোকন্ড্রিয়াতে জমা থাকে এনার্জি স্টোরেজ হিসেবে, যে কারণে আমরা শক্তি পাই। আমাদের ভাইটাল অর্গানগুলো, ব্রেন, হার্ট, লাং, লিভার, কিডনি, এগুলো অ্যাক্টিভিটিস থাকে অল টাইম, 24 ঘন্টা। কিন্তু এই গ্লুকোজ কোষের ভিতরে একা একা যেতে পারে না। এই কোষের ঢুকার যে দরজার যে চাবিটা, এই চাবিটা হলো ইনসুলিন। আমরা মেডিকেল সায়েন্সে পাকস্থলীর নিচে কচি আম পাতার মতো একটা অঙ্গ আছে, প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ হয়। ইনসুলিন একটা লিকুইড, তরল পদার্থ। এই ইনসুলিন কি করে, রক্তের মাধ্যমে কোষের দরজাটা খুলে দেয়, তখন গ্লুকোজ প্রবেশ করে, যে কারণে আমরা ভালো থাকি। এখন কোনো কারণে কারো যদি প্যানক্রিয়াস অসুস্থ হয়ে যায়, তাহলে এখান থেকে ইনসুলিন নিঃসরণ হয় না, ফলে কি হবে, কোষের যে রক্তের যে গ্লুকোজ, এগুলো ঘুরতেই থাকে, কোষের ভিতরে আর প্রবেশ করতে পারে না। তা আপনাদের সবার কাছে একটা প্রশ্ন, গ্লুকোজ যদি কোষের ভিতরে প্রবেশ করতে না পারে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে না কমবে? বেড়ে গেলে যে রোগটা হয়, এটার নামই ডায়াবেটিস, সিম্পল। তো আমি এটা অনেক ইটোলজিক্যাল ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাবো না, শুধু এতটুকু জানবো
যে ডায়াবেটিস হলে তাহলে কি ধরনের প্রবলেমগুলো হবে। প্রথমত যেহেতু এটা একটা মেটাবলিক চেঞ্জ হয়, মেটাবলিক ডিসঅর্ডার, আমাদের লিভার, এই লিভার যদি কারো অসুস্থ হয়ে যায় তার ডায়াবেটিস হতে পারে। আমাদের এই বিশেষ করে প্যানক্রিয়াস যদি অসুস্থ হয় তার ডায়াবেটিস হতে পারে। কারো যদি সাইকোসোমাটিক ডিসঅর্ডার, যেমন আমাদের গ্যাস্ট্রিক, পাকস্থলী যদি সঠিকভাবে কাজ না করে ডায়াবেটিস হতে পারে। আমাদের দুশ্চিন্তা, টেনশনের কারণে কারো যদি মাইক্রোনিউরো ট্রান্সমিটার আমাদের ব্রেনে এগুলো কাজ না করলে ডায়াবেটিস হতে পারে। এই জন্য এটা নন সিগনিফিকেন্ট কজ, স্পেসিফিক কোনো কজ নয় যে ডায়াবেটিস কি কারণে হয়। এটা চিকিৎসা বিজ্ঞানীরা এখনো গবেষণা করতে পারেনি। তো যে কারণেই ডায়াবেটিক হোক, প্রথম লক্ষণ হচ্ছে আমাদের টোটাল সিস্টেমের উপর এফেক্ট করে। যেমন ইউরিনারি সিস্টেমের উপর এফেক্ট করে, কিডনি আস্তে আস্তে দুর্বল হতে থাকে, তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, প্রস্রাবটা ঘন ঘন হয়, ধরে রাখতে পারি না। এটা একটা 1 নম্বর লক্ষণ। 2 নম্বর লক্ষণ হচ্ছে যে এটা যেহেতু একটা মেটাবলিক চেঞ্জ, আমাদের ব্লাড সার্কুলেশন চেঞ্জ করে, হরমোনাল চেঞ্জ করে, তাদের কি হয়, বারে বারে খিদা লাগে, তার টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। এতে বারে বারে খিদা লাগে, তৃষ্ণা লাগে, অনেক ধরনের সমস্যা হয়। ডায়াবেটিসের কারণে অনেকে ব্রেনের ইনসাফিসিয়েন্সি ডিসঅর্ডার দেখা দেয়। এতে কি হয়, চোখের পাওয়ারটা কমে যেতে পারে। এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষা বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। চোখের পাওয়ার কম থাকে, ঝাপসা দেখা যায়, অনেকে স্মৃতিশক্তি কমে যায়, মেমোরি ফ্যাড হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে আমাদের যে টোটাল পেরিফেরাল নার্ভ, এই নার্ভগুলো দুর্বল হয়ে যায়, ফলে প্যারালাইজ হয়ে যায়, অবশ হয়ে যায়, একটু ব্যথা ব্যথা লাগে। এটাও ডায়াবেটিসের কারণে হয়। এটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। এর কারণে রোগী প্যারালাইজ হয়ে যেতে পারে, পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারে। এই সমস্যাগুলোর কারণে আমাদের সারা বিশ্বে একটাই চিকিৎসা বিজ্ঞান, ব্রিটিশ ফার্মাকোপিয়া 1824 সাল, ইউনাইটেড স্টেট অফ ফার্মাকোপিয়া অনেক গবেষণা করে আধুনিক এই চিকিৎসা বিজ্ঞান আজকে আমাদের উপহার স্বরূপ আমাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আমরা ম্যাটফরমিন হাইড্রোক্লোরাইড, যারা ডায়াবেটিস পেশেন্ট, বা আমরা গ্লিক্লাজিড, আমরা কিছু মেডিসিন আছে সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, এরকম অনেকগুলো ওষুধ বিজ্ঞানীরা গবেষণা করে নতুন নতুন করে তৈরি করছে, যে কারণে আমরা হাজার হাজার রোগী সুস্থ আছি। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ভালো আছি। কিন্তু একটা সময়ের পরে অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমাদের বডিটা কিন্তু ন্যাচারাল। এটা অ্যাকর্ডিং টু ফাইটোকেমিক্যালস, আমাদের কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, অক্সিজেন, এই 6টা ফান্ডামেন্টাল ইনগ্রেডিয়েন্টস মানব দেহে গঠিত। অ্যালোপ্যাথি বা কেমিক্যালগুলো দীর্ঘদিন ধরে আমাদের রিসেপ্টর এগুলো গ্রহণ করতে পারে না, এটাকে অ্যাভয়েড করে। আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো দীর্ঘদিন 1 বাই 1 মেডিসিন খেতে খেতে আমরা এমনও ডায়াবেটিস রোগী দেখছি, সে ডায়াবেটিসের সব ওষুধ খাওয়া শেষ, কিন্তু একটা সময়ের পরে কোনো মেডিসিনই বোধহয় কাজ করে না। এরকম রোগীদেরকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, মানে কোনো ওষুধই তখন আর কাজ করে না। তখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি করবে, যখন কোনো ওষুধে কাজ করে না বা তার প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় না, এটা টাইপ 1 ডায়াবেটিসের একটা পার্ট, এরকম ক্ষেত্রে ডাক্তাররা তাদেরকে কি করবে, ইনসুলিন সাজেস্ট করবে, কারণ মেডিসিন যেহেতু রেজিস্ট্যান্ট। এখন ইনসুলিন নেওয়ার পরে রোগী অনেকদিন ভালো থাকে। তো অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইনসুলিন? ইনসুলিন ইজ নাথিং বাট ইট ইজ দ্য আর্টিফিশিয়াল কমপ্লিট প্রোটিন। ইনসুলিনের মধ্যে 17টা অ্যামিনো অ্যাসিড থাকে, এটা মানুষেরই সৃষ্টি। কিন্তু আল্লাহ প্রদত্ত যে মানবদের ইনসুলিন, এই ইনসুলিন আর মানুষের সৃষ্টি ইনসুলিন আসলে এক নয়। আল্লাহ প্রদত্ত ইনসুলিনে 51টা অ্যামিনো অ্যাসিড থাকে। হ্যাঁ, করলা রস আছে না, আমাদের করলা রস খেয়ে ওইটা কিছুটা মানবদের ইনসুলিনের মতো ন্যাচারাল, ওইটা খেলেও অনেকটা রিকভারি হয় সেকেন্ডারি এফেক্ট হিসেবে। কিন্তু আমরা যে নর্ডিক কান্ট্রি থেকে যে কেমিক্যাল বেজ ইনসুলিন গুলো আনছি, 2 বছর, 5 বছর, 10 বছর ইনসুলিন নেওয়ার পরে এমন একটা স্টেজ আসে বডি কন্ডিশনে যে ইনসুলিন দেওয়ার পরও আমরা অনেকে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারি না। ইনসুলিন ডে বাই ডে বাড়াইতে হয়। হ্যাঁ, 10 দ্বারা শুরু করে 20, 30, 40 বা ইনসুলিন ক্যাটাগরি চেঞ্জ করতে হয়, অনেক নতুন নতুন ইনসুলিন দিতে হয়। তো আমরা কমপ্লিকেটেড স্টেজে অনেক ডায়াবেটিস রোগী 10 বছর ধরে ইনসুলিন নিচ্ছে, ওষুধ খাচ্ছে, এরপর ডায়াবেটিস 28, 22, এরকম রোগী আমাদের চেনা জানার মধ্যে আছে কিনা? আমার মনে হয় সাররা প্র্যাকটিস করে অনেক রোগী দেখে এরকম যে ওষুধে কাজ করে না। হ্যাঁ, কারণ এটা অনেকগুলো কারণে হয় না। একটা হলো মেটাবলিক রেট যদি কারো কমে যায়, বা মেডিসিন রেজিস্ট্যান্স হয়ে যায়, লাইফস্টাইল ম্যানেজমেন্ট, এরকম অনেকগুলো ব্যাপার আছে।
এক্ষেত্রে আমরা আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে যেহেতু ডায়াবেটিস কোনো রোগ না, এটা একটা মেটাবলিক ডিফেক্ট, আমরা যদি কোনো কারণে কারো ভিটা সেলকে অ্যাক্টিভ করতে পারি, আবার আস্তে আস্তে নতুন করে ইনসুলিন তৈরি করা যায়, বা আমাদের লিভারের যে অটো ডিটক্সিফিকেশন সেন্টার এগুলোকে যদি স্টিমুলেশন করা যায়, আমাদের ব্রেনের যে মাইক্রো নিউরো ট্রান্সমিটার ডোপামিন, এন্ডোরফিন, সেরোটোনিন, এই ফিনাইল ইথাইলেমিন হরমোনাল সিক্রেশনকে যদি বাড়ানো যায়, তখন কি হবে, তার প্যানক্রিয়াসের বিটা সেল থেকে আস্তে আস্তে আবার নতুন করে ইনসুলিন নিঃসরণ হয়। এটা আয়ুর্বেদিক একটা মেটাবলিক সিস্টেমের একটা ডিজঅর্ডার রিলিফ করার একটা প্রসেস। আমরা এই নিয়মে আয়ুর্বেদিক কিছু ওষুধ তৈরি করছি। যেমন আমাদের জামের বিচি, একটা সিজিয়াম জামের বিচি, জাম আছে না, কালো জাম, এটা একটা খুব ইম্পর্টেন্ট মেডিসিন। মেথি আমরা বাজারে কিনতে পাওয়া যায়, মেথি, এই মেথিটা এরকম একটা মেডিসিন। করলা, করলা আছে না, উস্তা, যেটা দেশি উস্তা, এটাকে ফ্রাই করে যদি খাওয়ানো যায়, এটাও একটা মেটাবলিক সিস্টেমে কাজ করে। নাটা করমচা, নাটা করমচা হচ্ছে এটা এই চায়না থেকে আমরা নিয়ে আসি। নাটা করমচা মানে কি, আমরা করমচা দেখছি নাকি ছোট ছোট, যেটা খেলে টক টক লাগে, মুখ দিয়ে রস বাইর হয়। এই নাটা করমচা হচ্ছে কি, যেটা খেলে প্যানক্রিয়াস থেকে রস বাইর, মানে মুখ দিয়ে না, প্যানক্রিয়াসের রস মানে ইনসুলিন। তাহলে ওই রুগীটা কি হবে, আস্তে 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 তার মেটাবলিক চেঞ্জ হয়, রুগী আস্তে আস্তে সুস্থতার দিকে যায়। ওই রুগীটা ডায়াবেটিস, যাদের ইনসুলিন 50 করে ডেলি 3 বার নেওয়ার পর ডায়াবেটিস বাড়ে, আমাদের আয়ুর্বেদিক মেডিসিনটা আস্তে আস্তে কাজ করে একটু ধীরে ধীরে। এটা যখন কি হয়, আস্তে আস্তে মেটাবলিক চেঞ্জ হয়, তার ডায়াবেটিসটা করতে পারে। হ্যাঁ, তার দেখবেন আস্তে আস্তে 15, 12, 10 যখন এসে যায়, তখন আমরা কি করি, আগের ইনসুলিনটাকে আস্তে আস্তে 2 পয়েন্ট করে কমাই দিই। এভাবে একটু সময় লাগে, কিন্তু সময় লাগলেও ভালো কি, তার বাইরে থেকে একটা সময় পর আর ইনসুলিন নিতে হয় না। তো এই মেডিসিনটা আমরা বাংলাদেশে নিয়ে আসি। তো আমি খুব ভালো লাগলো, আমার স্যারও উপস্থিত আছে, যাদের বিশেষ করে আপনারা জানেন বর্তমান সরকার অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এএমসি আলাদা একটা ডিপার্টমেন্টই খুলেছে, যেখানে অ্যালোপ্যাথির পাশাপাশি আমরা আয়ুর্বেদিক ওষুধটা কিন্তু দিতে পারি। তো এই জন্য আমরা সেই মেডিসিনটা বাংলাদেশে নিয়ে আসি। এই মেডিসিনটা আমরা জানতে চাই কিনা সবাই? ইয়েস, সবাই জানতে চায়। এই মেডিসিনটা আমরা ক্যাপসুল ডায়াবেটিক্স, এটা আমরা গভর্নমেন্ট থেকে অনুমতি নিয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন। আমি ডোজটা একটু বলে দিই, ভালো লাগবে। আমাদের এখানে ডায়াবেটিস রোগী কেউ আছে নাকি? কেউ আছি? ভেরি গুড, অনেকে আছি। তো যারা, ভালো লাগলো। আমরা যারা অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, তারপরও ডায়াবেটিস 20-এর উপরে, মানে কন্ট্রোলে নাই, তার ক্ষেত্রে আমাদের ডোজটা ওভারডোজ খেতে হয় বা ভোলাস ডোজ। এক্ষেত্রে আমাদের ডায়াবেটিস নামে যে ওষুধটা, এটা 2টা করে ডেলি 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে, এটাকে ভোলাস ডোজ বলে। হ্যাঁ, খাওয়ার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ তার টোটাল মেটাবলিক চেঞ্জ হবে, তার ব্লাড পিউরিফাই হবে, তার হরমোন চেঞ্জ হবে। এভাবে গ্রাজুয়ালি আস্তে আস্তে তার ডায়াবেটিসটা কমতে থাকবে। এটা আপনারা চেক করলে বুঝতে পারবেন। যদি কমে আস্তে আস্তে 20-এর নিচে এসে যায়, তাহলে ডোজ কিন্তু 6টা রাখা যাবে না, তখন দুপুরে একটা কম খাইতে হবে। তাহলে ডোজ কয়টা হবে, এক্সকিউজ মি, কয়টা হবে? 5টা, সকালে 2টা, রাত্রে 2টা, দুপুরে একটা, খাওয়ার আধা ঘন্টা আগে। যদি কারোর ডোজ 15 থেকে 20 হয়, তারা 5টা খাবে, আর 20-এর উপরে গেলে খাবে 6টা। যদি ডায়াবেটিস আবার কমতে থাকে আস্তে আস্তে, অর্থাৎ 12 আইসা পড়বে, অর্থাৎ 10 থেকে 15-এর মধ্যে আসলে কিন্তু 5টা খাওয়া যাবে না, তখন খাবে ডেলি 3টা, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, খাবার আধা ঘন্টা আগে। এরকম ভাবে আবার কিছুদিন চলবে। কমার পরে যদি দেখা যায় ডায়াবেটিস তার আতো আইসা পড়ছে 10-এর নিচে, তাহলে কিন্তু ডেলি 3টেও খাওয়া যাবে না। 10-এর নিচে আসলে আমাদের ওষুধ ডেলি 2টা খাবে, সকালে একটা, রাত্রে একটা, খাবার আধা ঘন্টা আগে। এখন আমাদের ওষুধ খাবে, প্রশ্ন হলো যে 5 বছর ধরে 10 বছর ধরে ইনসুলিন নিচ্ছে, এটাকে হঠাৎ বন্ধ হবে? হঠাৎ বন্ধ হবে না, এটা একটা হেভি